উশানের ট্রেনিং দেয়া শেষ। এবার তার ঢাকা ফেরার পালা। সব প্রস্তুতি নেয়া শেষ। তীব্রর সাথেই ঢাকা ফিরছে সে আজ। এখানে ট্রেনিং দিতে সে আর তীব্রই এসেছিল শুধু। ফিরে গিয়ে তাকে গুরুত্বপূর্ণ এক মিশনে যেতে হবে। এই মিশনটার জন্য সে বহুকাল যাবৎ চাতক পাখির ন্যায় অপেক্ষায় ছিল। তখন পরন্ত বিকেল। অনিলে নাম না জানা পুষ্পের চমৎকার ঘ্রাণ, সাথে ডুবন্ত বেলার হলদেটে আলো। বাতাবরণের এই লহমা উশানের ভীষণ পছন্দের সময়টা আরও আকর্ষণীয় এবং চমৎকার করা যায় প্রিয় মানুষের দ্বারা। উশান আওর চোখে মীরার দিকে তাকাল। মীরা সামনে তাকিয়ে আছে। তার মুখশ্রীতে হৃষ্টচিত্তের বিস্তার। আগের তুলনায় মীরা সুস্থ এখন অনেকটাই। মীরাকে আলগোছে দর্শন করতে করতে উশানের হঠাৎ মনে হল এই সুন্দর মায়াবতী রমণীটা তার, একমাত্রই তার। বাসন্তী রঙের শাড়ি পরে মীরা। বাতাসে উঠছে শাড়ির আঁচল আর তার ঘন কালো কেশের দোল। কি যে সুন্দর লাগলো এই দৃশ্যটুকু তার। ভালো লাগায় তার বক্ষস্থল কেঁপে উঠল। কি দেখছেন এভাবে? খেয়ে ফেলবেন নাকি? আশ্চর্য। দৃষ্টি সরান। মীরা সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে জিভ কাটল। ছি, কি বলল সে এটা? এই কথাটাই কেন মুখ দিয়ে বের হল? হায় আল্লাহ, লোকটা কি ভাবছে? কিতক্ষণ পর উশানের ভারী কণ্ঠ মীরার কর্ণকুহরে পৌঁছাল। ভারী কণ্ঠে লেগেছিল তার রসিকতার রেশ। খেয়ে ফেলবই তো জান, একদম আছড়ে কামড়ে খেয়ে ফেলব। তবে এখন নয়, বাসর রাতে। একটু ওয়েট করো। লাজুকলতাকে ত্রপা ভর করল না। লজ্জায় অতিষ্ঠ হয়ে কুকড়ে গেল না মীরা। তার মন বিষণ্ণ। তবুও আলগোছে উশানকে চোখ রাঙাতে ভুলল না। হাত দিয়ে উশানের বাহুতে আলতো করে থাপ্পড় মারল সে। পরপর সামনে হাঁটা ধরল। উশান একটু ভরকাল। মেয়েটা লজ্জা পেল না যে? সে কি উশানের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেনি? মীরা উশানের হাত টেনে ধরে হাঁটা ধরল নির্জন জনমানবহীন এক স্থানে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই প্রশান্তি নিয়ে মীরা বসে পড়ল। উশান পকেটে দুই হাত ঢুকিয়ে ভ্রোদয়ের মাঝখানে ভাঁজ ফেলে বলে উঠল, এখানে আসলে যে? মীরা শাড়ির আঁচল দিয়ে গলায় কপালে জমে থাকা মুক্তোর দানার ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র ঘাম মুছছিল। উশানের প্রশ্ন শুনে জবাব দিল, রোদ ওখানে অনেক, গরম লাগছে, তাই ছায়ায় আসলাম। উশান তৎক্ষণাৎ ব্যঙ্গ করে বলল, এতক্ষণ তো ঠিকই রোদিয়ে হাঁটার জন্য জেদ করছিলে, এখন গরম লাগছে? মীরা বেখেয়ালি ছিল। উশানের কথা কানে তুলল না। এক পর্যায়ে সে আচানক জেদ নিয়ে বলল, আমিও আজ রাতে আপনার সাথে ঢাকায় ফিরে যেতে চাই। এখানে থাকতে ইচ্ছে করছে না আর। পাগল হয়েছ মীরা? তোমার পড়াশোনা এখানে, ঢাকায় গিয়ে কি করবে? আপনাকে ছাড়া থাকতে পারব না। মীরার পাশ ঘেঁষে বসল উশান। কাছে টেনে নিল মীরাকে। আলতো হাতে ছুঁয়ে দিল মীরার কেশ। বেশ তুলতুলে মেয়েটার চুল। একবার ধরলে বারবার ধরতে ইচ্ছে করে। উশান খানিকক্ষণ বাদে কণ্ঠের খাদ নামিয়ে মেঘমন্দ্র গলায় বলল, ছেলেমানুষি আবেগী কথা যত সব। আমাকে ছাড়া ছিলে না এতদিন? তাহলে এই কয়েকটা মাস আর কেন থাকতে পারবে না? তোমার যদি পড়াশোনাও না থাকতো এখানে, তবুও আমি তোমায় নিতাম না কিছুতেই। ফিরে গিয়েই আমাকে মিশনে যেতে হবে। উষা, রাহনুমা, এদেরকে আর কতদিন মুক্ত আকাশে উড়তে দেই?
উষানের পরনের কালো শার্টটার বোতাম নিয়ে নড়াচড়া করছিল মীরা। উষানের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে এবার সে মাথা তুলল। কৃষ্ণবর্ণের মুখশ্রী তার মাত্রাতিরিক্ত কৃষ্ণ লাগছে এখন। আঁখি দুটো লাল হয়ে একাকার অবস্থা। সে নিজেকে সামাল দিয়ে ক্রন্দন চেপে রেখে বলল, আপনি কি গিয়ে সেই সন্ত্রাসী দলটাকে ধরার কাজে লাগবেন? হ্যাঁ, আমি এখন সেই মিশনের প্রধান দায়িত্ব পেয়েছি। এইটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, ওনারা আমার ওপর কেন এমন হামলা করল? আমি কি করেছি? উষান সময় নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মীরার এক হাত সে শক্ত করে চেপে ধরে নিজের অধরের কাছে এনে ছোট্ট ছোট্ট চুমু দিল বেশ কয়েকটা। শেষে নিষ্প্রাণ কণ্ঠে বলল, ওরা আমাকে ফুটবল করতে চাচ্ছে। কোনোভাবে জেনেছে তারা আমি ওদের সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। মেরে ফেলতে না পেরে ফুটবল করার জন্য নেমেছে এখন। ওরা চাচ্ছে আমি ফুটবল হয়ে পড়ি, ভেঙে পড়ি, আর সুযোগ বুঝে তারা আমাকে মেরে ফেলুক। এটাই ওদের একমাত্র লক্ষ্য এখন। আর আমার দুর্বলতার একাংশ তুমি, তোমরা, তীব্র, টুইঙ্কেল, উজান, যাদের হত্যা করার চেষ্টা করছে এখন। পারবে না আর। চিন্তা করো না। মৌনতা, দীর্ঘ নিঃশ্বাস, একরাশ আতঙ্ক আচানক গ্রাস করে নিল অনুভূতির প্রহরটাকে। মীরার মন এখন ছটফটে হয়ে বারংবার নেত্র বেয়ে পানি গড়িয়ে পড়তে চাইছে। উষানের চিন্তায় এবার বুঝি সে মারাই যাবে। লোকটা এত কেন ফুটবল করে দিল তাকে? মীরা শক্ত হল। এমনভাবে ফুটবল হওয়া তাকে মানায় না। সে একজন ফ্লাইট লেফটেন্যান্টের ওয়াইফ। তাকে থাকতে হবে পাথরের মতো শক্ত, কঠিন, যেমনটা উষান থাকে সর্বদা। কি ভাবছেন ম্যাডাম? নড়েচড়ে উঠল মীরা। উষানের বক্ষস্থল হতে ভারী মাথাটা উঠিয়ে নিল। দৃষ্টিপাত নিক্ষেপ করল সম্মুখে। উষান মীরাকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষল। সম্মোহনী গলায় হুট করে বলল, এত কেন চিন্তা করছ? রিল্যাক্স। আমার কিছু হবে না। এতটা ফুটবল ভাবো আমাকে? দেখবে ঠিকই ফিরে আসবো আবার তোমার কাছে। এবার আমার একটা ইচ্ছে পূরণ করো তো। মীরা নাক টানল। শ্লেষের গলায় বলল, কি ইচ্ছে? উষান অতি আবদার সহিত মিষ্টি কণ্ঠে বলল, একবার আমায় তুমি করে ডাকো প্লিজ। কে জানে আর কখনো তোমার কাছে ফিরতে পারি নাকি না। মীরা ক্রন্দন মাখা কণ্ঠে বলল, মাত্রই তো বললেন ফিরবেন। এখন আবার রং পাল্টাছেন কেন? বেয়াদব লোক। উষান হেসে ফেলল। একগাছি চুল হাতে নিয়ে লম্বা করে শ্বাস টেনে সে ঘ্রাণ নিল। কণ্ঠে আসক্তি মিশিয়ে বলল, তুমি ডাকো প্রিয়লতা, একবার ডাকো। মীরা গহীন চোখে তাকাল। মিহি কণ্ঠে শুধাল, তুমি ফিরে আসবে? ওয়াদা করো। প্রত্যুত্তর করল না উষান। সে কাছে টানল মীরাকে। গভীর করে, সময় নিয়ে ওষ্ঠাধর নিজের অধর জোড়া মিশিয়ে দিল। অতঃপর কিয়ংদোষের নিস্তব্ধতা। নির্জন ভূমিতে শব্দ হল বৃষ্টি আছড়ে পড়ার। মীরা, উষান ভিজে জবুথবু হল তবুও বিন্দুমাত্র নড়ল না। টুইঙ্কেলকে হোমওয়ার্ক করাচ্ছে মীরা। পাশেই উষান দাঁড়িয়ে নিজের জামাকাপড় ব্যাগে ঢুকাচ্ছে আর ব্যস্ত গলায় কারো সঙ্গে আলাপচারিত করছে। সময় দেখে কল কাটল দ্রুত। ব্যাগ হাতে নিয়ে ফোনে টাইপিং করে ফোন পুরে নিল পকেটে। তারপর সে এগোল টুইঙ্কেলের নিকট। টুইঙ্কেলকে কোলে তুলে দুই গালে টপাটপ চুমু খেয়ে বলল, চাচ্ছু চলে যাই প্রিন্সেস। টাটা দাও। টুইঙ্কেলের সুন্দর, শুভ্র মুখশ্রীতে অমাবস্যার আধার নামল।
অধর জোড়া ফুলি এসে দৃষ্টি ফেলল একবার মীরার পানে। পরপর ফের সে উষানের গালে দুই হাত রেখে প্রশ্ন ছুড়ল, কোথায় যাও চাচ্চু? আমি আর মিষ্টিও তোমার সাথে যেতে চাই। মিষ্টি? বলো যাবে না চাচ্চুর সাথে? যাবে তো প্রিন্সেস। আগে আমি যাচ্ছি, তারপর তুমি আর মিষ্টি যাবে। খুব দ্রুতই। তোমার এখন এক্সাম চলছে না? এক্সাম শেষ হলেই তোমাকে নিয়ে যাব। মিষ্টিরও তো এক্সাম না? তোমরা দুজন যখন ফ্রি হবে তখন তোমাদের নিয়ে যাব। ওকে ওকে চাচ্চু। উষান মীরার নিকট এগোল। মীরাকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস টানল কয়েকবার। মিহি কণ্ঠে সে বলল, আই উইল মিস ইউ মীরা, আই উইল মিস ইউ। নিজেকে শক্ত করল মীরা। এমন সময় কাঁদলে চলে? সেই দৃঢ় কণ্ঠে বলল, আমরা দ্রুতই আসব। নিজের খেয়াল রাখবেন। জলদি যান, আপনার লেট হচ্ছে। রাত 2টোয় ট্রেন। উষান চলে গেল তৎক্ষণাৎ। তীব্র ফোন দিয়েছে তাকে। তখন সায়ংকাল। উষান বাসায় পৌঁছেই দিক বেদিক না দেখে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। গভীর তন্দ্রায় সে বিভোর। উজান মাত্রই রুমে আসলো হাতে পানির গ্লাস নিয়ে। উষানকে ঘুমোতে দেখে সে ললাটে পরাপর কয়েকটা ভাঁজ ফেলল। উষান যদি ঘুমাতই তাহলে তাকে পানি আনতে বলল কেন? আশ্চর্য তো। উষান শুধু খাটায় তাকে দিয়ে। চরম বদমাশ সেই ছেলে। পানির গ্লাস হাতে ফিরে যেতে নিয়েও পথিমধ্যে থামল উজান। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে ভাবল কিছু। তার অধর যুগল কোণে তখন কুটিল হাসি। সে শব্দহীন পায়ে এগোল উষানের নিকট। পানির ওপর ভাসমান একটা বরফ নিয়ে যেই না সে উষানের শার্ট গলিয়ে ত্বকে সংস্পর্শ করাবে তৎক্ষণাৎ উপর হয়ে শুয়ে থাকা উষান পিছন থেকেই তার হাত শক্ত করে চেপে ধরল। উল্টো করে ফেলে দিল তাকে ভূমিতে। ব্যথায় ছোটখাটো চিৎকার দেয় উজান। উষান ছিল বিছানার একদম পাশে। সে বালিশ থেকে মাথা উঁচু করে উজানের পানে তাকাল। ভরাট কণ্ঠে বলে উঠল, আমার সাথে চালাকি? বেয়াদব। উজান মেঝেতেই শুয়েছিল। উল্টো হয়ে পড়াতে নাকে এবং কপালে দারুণ ব্যথা পেয়েছে। যন্ত্রণায় মুখশ্রী কুঁচকে নিয়ে নাক ঘষল। পরপর ব্যথাতুর গলায় বলল, তুই না ঘুমিয়েছিলি ভাই? আমাকে কি করে দেখলি আজব তো। নাকি ঘুমের ভান ধরেছিলি আমাকে শায়েস্তা করার জন্য? তোকে শায়েস্তা করতে গিয়ে আমি আমার ঘুম নষ্ট করব? হা, তোর পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি স্টুপিড। একটা কাজও তো দেখি ঠিকমতো করতে পারিস না। পুলিশ হয়ে গেলি কি করে ডাফার? উষান হাত উঁচু উজানের গাল বরাবর থাপ্পড় লাগায় পরাপর দুটো। উজান ভীষণ রকমের চমকায়। হতভম্ব হয়ে সে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বিছানা থেকে দূরে সরে যায় চটজলদি। অতঃপর বিভ্রান্তি নিয়ে বলে, আরে আবার কি করলাম? থাপ্পড় কেন? উষান বালিশে মুখ গুজে প্রত্যুত্তর করল, আমাকে ঘুম থেকে জাগানোর শাস্তি। এখন দ্রুত বের হ আমার রুম থেকে, না হলে এবার তোর হাত পা ভাঙব। উজান গালে হাত ডলতে ডলতে সামনে এগোল। গাল জ্বলছে তার, যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, হুদাই, এইটা বল আমার গাল দেখলেই তোর থাপ্পড় পায়, তাই ঠাস ঠাস করে মেরে দিস। আমিও দেখে নিব। ভাবি আসুক, ভাবিকে দিয়ে তোকে অত্যাচার করাব। রুম থেকে বের হতে নিলে উজানের আচানক কর্ণকুহরে এসে পৌঁছায় ভারী কণ্ঠস্বর, তোর ভাবি আমাকে অত্যাচার তো দূর, সে আমায় মিনিটে সেকেন্ডে ভালোবাসবে, আদর করবে।
সো এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। হুমড়ি খেয়ে পড়তে নিতেই নিজেকে কোনোমতে সামলালো উজান। বুকের টি শার্ট টেনে থু থু ছিটিয়ে ভীতিভাব দূর করার প্রয়াস চালাল। রুম থেকে বের হয়ে বক্ষস্থলের মাঝ বরাবর হাত রেখে সে সন্দিহান গলায় বলল, ভাই রে ভাই। ভাই মানুষ না অন্য কিছু। এত আস্তে বলার পরও শুনে কি করে? আশ্চর্য। রেস্টুরেন্ট থেকে মাত্রই ফিরেছে রুহি, মীরা। আজ তাদের চাপ ছিল ভীষণ। একেই বিশ্ববিদ্যালয়ের এত ক্লাস, পরীক্ষা, ল্যাব। তার ওপর রেস্টুরেন্টে কাজের চাপ ছিল আজ বেশি। দুজনের মুখশ্রীতে ক্লান্তির ছাপ এঁটে সেটে আছে। ঘর্মাক্ত শরীর নিয়ে রুহি নিজের বিছানায় শুয়ে পড়ল। মীরা ছুটল তোয়ালে হাতে ওয়াশরুমে। শাওয়ার নিয়ে তবেই সে বিশ্রাম করবে। টুইঙ্কেলকে আদর করে মীরা সবেই এক সেট পোশাক নিয়ে বাথরুমে প্রবেশ করেছে। টুইঙ্কেল ফ্যালফ্যাল করে রুহি, মীরাকে দর্শন করে ছুটল রান্নাঘরে। টুল টেনে তার ওপর দাঁড়িয়ে সে সুন্দর করে লেবু কাটল। দুটো গ্লাসে পানি ভরে তাতে লেবুর রস দিয়ে চিনি মিশ্রিত করে লেবুর শরবত বানাল। রুহি, মীরা বাহির থেকে ক্লান্ত হয়ে ফিরেছে। টুইঙ্কেল তার টিচারের কাছ থেকে শুনেছে বাহির থেকে ক্লান্ত হয়ে ফিরলে লেবুর শরবত খেতে হয়। তাহলে ক্লান্তিভাব কিছুটা হলেও দূর হয়, দেহে সতেজতা আসে। গ্লাস দুটো ট্রেতে রাখল টুইঙ্কেল। তারপর টুল থেকে নেমে কাপা কাপা পায়ে এগোলো সামনে। পড়ে যায় গ্লাস। তবুও সামলে নিল সে কোনো মতে। কিছুতেই গ্লাস দুটো পড়ে যেতে দিল না। টুইঙ্কেল যখন রুমে এসে পৌঁছালো তখন মীরা বেরিয়েছে ওয়াশরুম থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে তখন সে চুল শুকাচ্ছিল হেয়ার ড্রায়ার দিয়ে। টুইঙ্কেল তার হাতের ট্রে টেবিলে রাখল। তাকে এখনো দুজন দেখেনি। সে একটা গ্লাস নিয়ে দৌড় দিল মীরার নিকট। মীরার পিছন দাঁড়িয়ে বলে উঠল, মিষ্টি। মিষ্টি খাও, এটা তোমার ভালো লাগবে। মীরা হেয়ার ড্রায়ার রেখে পিছন ফিরল। টুইঙ্কেলের হাতের পানীয় দেখে সর্বপ্রথম সে বুঝল না এটা কি আসলে। সে জিজ্ঞেস করল, তোমার হাতে কি টুইঙ্কেল? পানি? পানি এমন ঘোলা কেন আম্মু? ময়লা পড়েছে? টুইঙ্কেল ডানে বামে মাথা নাড়ল। ইশারা ইঙ্গিতে জবাব দিল না। পরবর্তীতে চটপট কণ্ঠে বলল, এটা পানি না মিষ্টি, এটা শরবত, লেবুর শরবত। তুমি বাহির থেকে টায়ার্ড হয়ে এসেছ না? টায়ার্ড হলে লেবুর শরবত খেতে হয়, মিস বলেছে। টুইঙ্কেলের হাতের গ্লাস মীরা পাশে রেখে দিল। দুই হাত বাড়িয়ে কোলে তুলল টুইঙ্কেলকে। গালে চুমু খেলে ফতাফত। ততক্ষণে রুহিও এগিয়ে এসেছে ফোন ফেলে। মীরা আদুরে গলায় বলল, প্রিন্সেসের কত বুদ্ধি। তা আম্মু তুমি কেন কষ্ট করতে গেলে? কিচেনে যাবে না আর ওকে? লেবু কেটেছ কি করে? হাত কাটেনি তো? দেখি। রুহি টুইঙ্কেলের গাল টেনে দিয়ে বলল, বুদ্ধি তো থাকবেই। দেখতে হবে না কুচুপুচু কার শিষ্য। শিষ্য শব্দটার অর্থটা হয়তো টুইঙ্কেলের বোধগম্য হল। সেই গাল ফুলিয়ে আঙুল উঁচু করে বলল, আমি তোমার ছিছো, শিষ্য না। আমি মিষ্টির ছিছো। হতবিহব্বল দৃষ্টিতে তাকাল রুহি। মীরা তখন গলায় শব্দ করে হাসছে। দুজনের আলাদা প্রতিক্রিয়া দর্শন মাত্র টুইঙ্কেল কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে। কিতক্ষণ পর হতবিহবলের রেশ কাটিয়ে রুহি প্রশ্ন করল, ছিছো কি কুচুপুচু? তুমি কি বাই এনি চান্স ছিচু বলতে চেয়েছ? আই মিন হিসু। বাথরুমে যাবে? এই মীরা, ওকে কোল থেকে নামা। ওর হিসু পেয়েছে। মীরা ধমকে বলল,
চুপ গাধি। ও শিষ্য বলেছে। ঠিকমতো উচ্চারণ করতে পারেনি শব্দটা। ইয়া আল্লাহ। কুচুপুচু, তুমি তো দেখি শিষ্য শব্দটার রফাদফা করে দিলে। মাই গড। টুইঙ্কেল কড়া দৃষ্টিতে তাকিয়ে শাসিয়ে বলল, আমি কুচুপুচু না, আমি টুইঙ্কেল। কল মি টুইঙ্কেল। কুচুপুচু। আমি তোমাকে ডাকব কুচুপুচু। লেগে গেল মুহূর্তেই দুজনের ঝগড়া। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই দুটোর কেন বনিবনা হয় না? এত কেন অমিল? এত কেন বাকবিতর্ক? তিমির রাত্রির তৃতীয়তম প্রহরের বিচরণ বাতাবরণে রুহি, টুইঙ্কেল গভীর তন্দ্রায় আচ্ছন্ন। মীরা তখন কথা বলছে উষানের সাথে, ভিডিও কলে। কথা বলার সময়কাল মাত্র 2 মিনিট পেরল। কথা বলার ফাঁকে উকি ঝুঁকি দিল মীরা ফোনে। উষানের আশেপাশ সূক্ষ্ম নজরে অবলোকন করে বলল, ঘুমোবেন না? গুরুত্বপূর্ণ কাগজপত্র ঘাটছিল উষান। তার আখি দুটো ফুলো ফুলো। একটু আগেই ঘুম থেকে উঠেছে। সকালে নিজের কর্মস্থলে যাবে, তাই এখন থেকেই জরুরি কাগজপত্র গুছিয়ে রাখছে। কাগজগুলো ফাইলে সারিবদ্ধভাবে গুছিয়ে রাখতে রাখতে উষান ব্যস্ত কণ্ঠে জবাব দিল, কাজ আছে মীরা। কাজ শেষ হলেই ঘুমাব। খেয়েছেন দুপুরে? খেয়েছি মাত্র। তোমার, টুইঙ্কেল আর রুহির খাওয়া হয়েছে? মীরা মৃদু হেসে হ্যাঁ বলল। তার ভালো লাগে ভীষণ যখন উষান তার খোঁজ খবর নেয়ার পাশাপাশি রুহি আর টুইঙ্কেলেরও খোঁজ খবর নেয়। লোকটা বেশ দায়িত্ববান। সবদিকে তার নজর। হাসছ যে? মীরা ধ্যানে আসল। জবাব দিল, উহু এমনি। উজান ভাইয়া, আপু তারা কেমন আছে? এতদিন পর আপনাকে দেখে নিশ্চয়ই খুব খুশি, তাই না? আপনাকে তো একই দেশের ভেতরে থেকেও দেখতে আসতে পারেনি আপু। উষা আন্টির জন্য। উজান ভাই ব্যস্ত মানুষ। আপু আমায় যখন প্রথম দেখল তখন চমকে কেঁদে ফেলেছিল। উজান প্রথমে খুশি হলেও এখন হয়তো আমার ওপর একটু রেগে। থাপ্পড় মেরেছি দুটো ওকে। মীরা যখন চর মারার কারণ জিজ্ঞেস করল উষান তখন পুরো বিস্তর ঘটনা তাকে খোলাসা করল। এটাও বলল উজান মীরাকে দিয়ে তাকে অত্যাচার করার ফন্দি আটছে। উষান তখন যা প্রত্যুত্তরে বলেছিল উজানের এ কথার পরিপ্রেক্ষিতে তখন মীরা চমকে হাসি বন্ধ করল। এতক্ষণ সে হাসছিল দুই ভাইয়ের কীর্তি শুনে। কিন্তু আপাত লহমায় লজ্জা পেয়ে তার হাসি অধর থেকে উধাও হল। উত্তেজিত হয়ে বলে উঠল, ছি! এসব বলেছেন আপনি নিজের ছোট ভাইকে? আল্লাহ! এসব ভালোবাসা, আদর তাদরের কথা উজান ভাইয়াকে কেন বললেন? আপনার কি একটুও লজ্জা নেই? উষান অকপটে স্বীকার করল, না নেই। নির্লজ্জ লোক। যাই হই না কেন, তোমারই তো। তুমি এই নির্লজ্জ উষানকেই পছন্দ করো, ভালোবাসো। আপনার এই নির্লজ্জ কারবার আবার শুনলে কিন্তু খবর আছে। হাতের কাগজপত্র টেবিলে রাখল উষান। ঠোঁট কামড়ে ধরে বলল, এটা কেমন কথা? আমি তো ভাবছি বিয়ের পর এমন সব নির্লজ্জের মতো কাজ করব যার কারণে তুমি রুম থেকেই বের হতে না পারো। আর আমি তোমায় রুমে একলা পেয়ে সারাক্ষণ ভালোবাসব। আর একটা কথাও বলল না মীরা।
কণ্ঠনালী জমাট করল। উষান দিনকে দিন মাত্রাতিরিক্ত ঠোঁটকাটা উদ্ভট কথা বলে তার সাথে। বেয়াদব লোকটা কি বুঝে না? মীরা এসব কথা শ্রবণ করা মাত্রই লজ্জায় আহত হয়। প্রখর কান এঁটো করা শব্দ হল কোথাও। শব্দের উৎপত্তি উষানের বারান্দা। উষান উঠে পড়ে দৌড় লাগাল সেদিকে। ল্যাপটপ স্ক্রিনের অপর পাশ হতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মীরা। তার হুট করেই কেন যেন অস্থির অস্থির লাগছে। ললাটে নোনা ঘাম জমেছে বিন্দু বিন্দু। বারান্দার কাছে যেতেই উষান চাপা স্বরে মৃদু চেঁচিয়ে উঠল অনিচ্ছা সত্ত্বেও। আসলে সে তার সদ্য পাওয়া আঘাতটা মীরাকে দেখাতে চাচ্ছে না। মীরা দেখলেই ব্যাকুল হয়ে উঠবে, যা উষান আপাতত চাচ্ছে না। কি হয়েছে? আল্লাহ, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। কি করে হলো? বারান্দার সম্মুখে দেয়া নীলচে রঙের পর্দা দুটো দ্রুত হাতে সরাল উষান। লহমায় এক নারী অবয়বের দেখা মিলল। সে এক ছুটে লাফ দিয়েছে বারান্দা থেকে। উষান দৌড়াল সেদিকে। স্পষ্টত দেখল মেয়েটা লাফ দিয়ে পড়েছে নিচে দাঁড়িয়ে থাকা ফুলে ভর্তি ট্রাকে। ট্রাক দ্রুততার সাথে সে স্থান প্রস্থান করল। ট্রাকটার পেছনে থাকা নাম্বারসহ যাবতীয় সবকিছু ঠোঁটস্থ করল উষান। ফিরে এলো দ্রুত। ল্যাপটপ অফ করতে করতে চটপট বলল, মীরা পড়ে কথা বলছি। আমাকে কেউ আঘাত করতে এসেছিল। সম্ভবত দরকারি কিছু ইনফরমেশনও নিয়ে গেছে। ওকে ধরতে হবে। কল কাটার পূর্ব মুহূর্তে মীরা বিচলিত কণ্ঠে শুধাল, শুনুন, মেয়েটাকে আমি চিনি। যতটুকু উল্টোপিঠ দেখে মনে হল মেয়েটা সিয়া। উষান তার ভ্রুদ্বয়ের মাঝখানে ভাঁজ ফেলল। প্রশ্ন করল, সিয়া, হু ইজ দিস গার্ল? পূবাকাশে লাল আভা ফুটেছে, মিনিটখানেক হয়নি। বাতাবরণ এখন স্নিগ্ধ সতেজ। প্রশান্তিদায়ক প্রভাত বিরাজমান। রাতে এক পশলা বৃষ্টি নামার পর মিনিট 10 পূর্বে বৃষ্টির তেজ কমেছে। মেঘলা অন্তরিক্ষে তখন ধূসর মেঘের পায়চারি। পূর্ব দিকে বহু কষ্টে কালশিটে মেঘ সরিয়ে সূর্য উকি দিচ্ছে। নাম না জানা হরেক রকমের পাখির গুঞ্জনে মুখরিত তখন বাতাবরণ। শীতল প্রাণ জুড়ানো সমীরে তখন ভেজা মাটির ঘ্রাণ দমকে ছুটছে। পুরো মহল্লা হিমশীতল আবহাওয়া পেয়ে তন্দ্রায় বিভোর। নির্ঘুম ছটফটে উড়ন্ত পাখিদের সাথে তখন বোধহয় জেগে কেবল উষান। মুখশ্রীতে তার চরম ব্যস্ততা। একবার কল দিচ্ছে কাউকে, তো আরেকবার দ্রুত হাতে টাইপিং করছে ট্যাবে। ল্যাপটপ স্ক্রিনে ভাষা শত শত ছোট্ট অক্ষরগুলোর প্রতি গভীর দৃষ্টিপাত নিক্ষেপ করে, মাঝে মধ্যে আবার অবিন্যস্ত ধোয়া ওরা কফির মগে অধর ছোঁয়াচ্ছে। উজান হেলেদুলে হাঁটছে। আচানক এই ভোরবেলা তাকে উষান জরুরি তলবে ডেকে পাঠিয়েছে তীব্রের মাধ্যমে। পদচারণকালীন বারংবার ঘুম কাটানোর প্রয়াসে দুহাত দিয়ে চোখ ডলছে। উষানের কামরা আরেকটু দূরে। উজান লম্বা কদম ফেলল এবার। ভাই যা বলে তা চট করে শ্রবণ করে ফের রুমে এসে ঘুম দিবে। ডেকেছিলি ভাই? উজান অপ্রতিভ। উষানকে হঠাৎ করে গম্ভীর রূপে দেখে সে সকাল সকাল দারুণ ভরকেছে। উষান তো শান্ত মানুষ, তার মুখে গাম্ভীর্যতা কেন? নিশ্চিত গুরুতর কিছু হয়েছে। উজানের অন্তঃকরণ ভীষণ ছটফটে, উচাটন হল লহমায়।
উষানকে মৌন দেখে ফের প্রশ্ন করল, ভাই, সিয়াকে চিনিস কি করে? কবে থেকে তোদের পরিচয়? ভরাট কণ্ঠস্বর এবং পিছে ফেলা আসা নিজের আবেগকে নিয়ে প্রশ্ন শুনে উজান চমকাল একটু। সে চাইছিল না সিয়াকে নিয়ে আর কোনরূপ প্রশ্ন বা ওই মেয়েটা সম্পর্কিত কোনো কিছুই শ্রবণ করতে। উজান গিয়ে তীব্রর পাশে বসল। তীব্রও তখন তার ভাইয়ের মতো গম্ভীর হয়ে। সিয়ার প্রসঙ্গ টানছিস হঠাৎ? তুই কি করে জানলি ওর কথা? উষান বিরক্তবোধ করল। কড়া দৃষ্টিপাত নিক্ষেপ করে সে শুধাল, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। সিয়ার সাথে আমার পরিচয় মীরা ভাবির মাধ্যমে। সিয়া একটা কেস নিয়ে আমার কাছে এসেছিল। ও ঢাকার একজন দায়িত্ববান পুলিশ অফিসার খুঁজছিল যে ওর হেল্প করত। তখন হয়তো মীরা ভাবির সাথে ওর কথা হয়েছে আর ভাবি আমার নাম সাজেস্ট করেছে। পরিচয় 7 মাস ধরে, তবে কথা হতো মাঝে মধ্যে। কেস কতদিন ধরে চলছিল? 1 সপ্তাহ। তেমন মেজর ইস্যু ছিল না, তাই তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। কেস যদি 1 সপ্তাহেই শেষ হয় তাহলে পরিচয় 7 মাস ধরে কেন? মাঝে তোদের কি নিয়ে কথা হতো? তীব্রর প্রশ্নে উজানের অবস্থা করুণ। সে এই বিষয়ে কিছুতেই কথা বলতে চাচ্ছিল না। বিষয়টা থামাচাপা দেয়ার প্রয়াসে উজান শুধাল, হঠাৎ এসব প্রশ্ন কেন? তোমরা আমাকে সিআইডি অফিসারদের মতো জেরা কেন করছ? উষান নিজের কাজে ব্যস্ত হল। নেত্র ইশারায় তীব্রকে বলল কিছু। পরপর তীব্র কর্কশ কণ্ঠে বলল, শালা গর্দব, এত কিছু হইতেছে তার খবর রাখস না তুই? সিয়া কাল এসে উষানকে আঘাত করে গেছে। ও আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও নিয়ে গেছে। সিয়া রাহনুমার লোক। ইভেন রাহনুমার মেয়ে সিয়া। আমরা এতদিন ধরে যার পিছনে পড়ে আছি, যেই সন্ত্রাসী দলটাকে খুঁজতে এত কষ্ট, এত পরিশ্রম, তারই লোক তোর সামনে দিয়ে ঘুরে বেড়ালো, তুই টের পেলি না? উজান চরম আশ্চর্য। অবাক তার রেশ তার রঞ্জে রঞ্জে প্রবাহিত হল। অন্তঃস্থলের কোথাও মৃদু যন্ত্রণা অনুভূত হল তার। পরক্ষণেই নিজেকে সামাল দিয়ে বলে উঠল, রাহনুমার মেয়ে সিয়া। জানলে কি করে? উষান জেনেছে। আমি আসলে এতটা জানতাম না, তবে এটা জানতে পেরেছিলাম সিয়া উষা অথবা রাহনুমার লোক। পদক্ষেপ নিতে গিয়ে দেখি ও গায়েব। তার কয়েকদিন পর ওর দেখা পেয়েছিলাম। থানায় এসে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলছিল ওকে বাঁচাতে ওকে কেউ নাকি ধর্ষণ করেছে। তারপর সেভাবেই কাঁদতে কাঁদতে সেন্সলেস হল। ডাক্তার কাছে নিয়ে আমি ডাক্তারের সাথে কথা বলার জন্য কেবিন থেকে বাহিরে গিয়েছে। 5 মিনিটের মাথায় ফিরে আসতেই দেখি ও নেই। খোঁজার চেষ্টা করেছি এতদিন, খুঁজে পেলাম না। মিনিটখানেক সময়ের ঘোরতর মৌনতা বিস্তার। উজান হাঁসফাঁস করছে কেমন, তবে তা উপস্থিত দুজন ব্যক্তির অগোচরে। তীব্র মনোযোগ সহিত ভাবছে কিছু। উষান ব্যস্ত ল্যাপটপে। কয়েকপল সেভাবেই কাটল। অতঃপর ল্যাপটপ সশব্দে বন্ধ করে উষান ভরাট কণ্ঠে বলে উঠল, সিয়া রাহনুমার মেয়ে। রাহনুমা সিয়ার বাবাকে আটকে রেখেছি। ক্লিয়ার করে বললে ধরা হয় তাকে কিডন্যাপ করে রেখেছে। সিয়ার বাবা ভালো ছিল না। বিয়ের পর থেকে রাহনুমা আর সিয়াকে মারধর, অত্যাচার, নির্যাতন করত। রাহনুমার এ নিয়ে আক্ষেপ ছিল, তবে কিছু বলতে পারেনি।
সুযোগ বুঝে তাকে আটকে ফেলেছে যখন থেকে সে সন্ত্রাসী দলটায় যুক্ত হল। সিয়া কোনো এক কারণে বাবা তাকে এত অত্যাচার করার পরও সে বাবাকে পাগলের মতো ভালোবাসত। রাহনুমা প্রতিনিয়ত সিয়াকে দিয়ে খুন করায়। টাকার বদলে ব্ল্যাকমেইল করে সিয়ার বাবাকে দিয়ে। সিয়া টাকার বদলে মানুষ খুন না করলে সিয়ার বাবাকে মেরে ফেলবে এরূপ হুমকি ধামকি দেয়। মাফিয়া টিমটা চলার জন্য বেশ অনেক টাকা লাগে, মোটা অঙ্কের টাকা। তাই ওই টিমে যারা যুক্ত তারা মূলত এভাবেই নিকট আত্মীয়কে ব্ল্যাকমেইল করে টাকা জোগাড় করে। নয়তো দেখা যায় চুরি, ডাকাতি, ছিনতাই, টাকার বদলে মানুষ খুন এসব করে টাকা উপার্জন করে। উজানের শিরায় প্রবাহিত রক্তের স্রোতে কে যেন মরিচ ডলে দিয়েছে বোধ হয়। তার হঠাৎ করেই উষানের কথা শ্রবণ মাত্র পুরো শরীর জ্বলছে, হাতের রগ ফুলে ফেপে উঠছে। রাহনুমা নামক ব্যক্তিটাকে গলা চেপে কঠিন মৃত্যু দেয়ার প্রবল ইচ্ছে উদয় হয়েছে মনের অন্দরমহলে। সে যথাসম্ভব নিজেকে সামলাল। তীব্র অবাকের লেশ নিয়ে বলল, তুই এত কিছু আসতে না আসতেই জানলি কি করে ভাই? লেফটেন্যান্ট কি আমি ঘাস কেটে হয়েছি? গলায় শব্দ করে হেসে ফেলল তীব্র। উজান নিশ্চুপ তখন। সে ভাবছে সিয়ার কথা গভীর মনোযোগ সহিত। মীরার মাস্টার্স প্রায় শেষের পথে। ফাইনাল এক্সাম তার সামনের সপ্তাহ থেকে শুরু। তারপরই তার মাস্টার্স কমপ্লিট। আগেই শেষ হতো। সে এখন তার জুনিয়রদের সাথে ক্লাস করছে। তার সহপাঠীরা বহু আগেই মাস্টার্স শেষ করে এখন চাকুরিরত। মাঝে 6 মাসের জন্য সে কোমায় যাওয়াতে সবটা এলোমেলো হয়েছে। নয়তো এতদিনে তার মাস্টার্স শেষ হয়ে যেত। চোখের পলকে কিভাবে 2 বছরের বেশি সময় সমাপ্ত হয়ে গেল তার হিসাব নিকাশ মিলাতে পারছে না কিছুতেই সে। ভাই জীবনটাই রঙহীন, কোনো বিনোদন নাই। এই জীবনে কি করলাম? রুহির হতাশ কণ্ঠস্বর। এই কথাটা সে সকাল হতে বলছে। কেন বলছে তা জানা নেই মীরার। তবে সে আশঙ্কা করেছে হয়তো রুহির ব্রেকআপ হয়েছে আবার, তাই এসব উদ্ভট কথা বলছে বারংবার। মীরা, দোস্ত, আমার দিকে একটু তাকা না। মীরা ঘুরে বসল। হাতের কলম শব্দ করে রাখল টেবিলে। জিজ্ঞেস করল, চোরাবো ধরে বেয়াদব? কি সমস্যা? লাল মুরগির সাথে আমার ব্রেকআপ হইছে জান। লাল মুরগি? উদ্ভট শব্দ দুটো শুনে মীরার উচিত এখন শব্দ করে হাসা, কিন্তু সে হাসল না। গম্ভীর রইল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, লাল মুরগি কে? তোর বয়ফ্রেন্ড? এক্স বয়ফ্রেন্ড। তোর কি আর কোনো কাজ নাই রুহি? কেন এসব করিস? আর কতদিন, আর কতগুলো দিন এভাবে চলবি? নিরুত্তর রুহি। জবাব আসল না। বিড়বিড় করতে করতে সে প্রস্থান করল কামরা হতে। আপাতত প্রশান্তি। মীরা ঘুরে বসে পড়া শুরু করতেই তার মাথায় উষান নামক পোকাগুলো আচানক চেঁচামেচি করে উঠল। মীরা বুঝল, এখন যদি সে উষানের সাথে কথা না বলে তাহলে সে শান্তি পাবে না কিছুতেই। রিং বাজছে অনবরত। ফোন তুলছে না উষান। মীরা হতাশ হয়ে কান থেকে ফোন নামাতে নিবে তৎক্ষণাৎ অপাস হতে ভেসে আসল উষানের ফুরবল কণ্ঠ। বলো মীরা। শুনছি। এনিথিং সিরিয়াস?
ভেবেচিন্তে মীরা জবাব দিল কিছুক্ষণ পর। সিরিয়াস কিছু ছাড়া কি তোমাকে ফোন করা যাবে না? নিষেধাজ্ঞা আছে? তা না মীরা। আচ্ছা, লেট ইট বি। হঠাৎ ফোন দিলে যে? আমার পড়াশোনা প্রায় শেষ উষান। সামনের সপ্তাহ থেকে এক্সাম, তারপর ফুলফিল ফ্রি। আমি ঢাকায় ফিরব। কিতক্ষণ বুক ধরফর করা মৌনতা চলল। আচানক অপাশ থেকে উষান রসিকতার সুরে বলল, বাব্বা, আমার আদর পাওয়ার জন্য এত উতলা? এক্সাম শেষ হতে না হতেই ফিরে আসার বার্তা জানাচ্ছ? ওকে, কাম টু মি জান। আই ওয়ান্ট টু লাভ ইউ। মীরা কপাট রাগ দেখিয়ে তৎক্ষণাৎ শুধাল, এসব আজেবাজে কথা ছাড়া তোমার মাথায় কি কোনো কিছুই আর ঘুরে না? আশ্চর্য। না তো, সবসময় এসবই ভাবি। মেইন কথা কি জানো? তুমি আপাদমস্তক মানুষটার কথা আমার মনে পড়লে শুধু আদর, ভালোবাসা পায়। বুঝেছ? উষানের মাত্রাতিরিক্ত ব্যস্ত সময় কাটছে। ব্যস্ততার দরুন খাওয়া দাওয়াও সে করতে পারছে না ঠিক মতো। ঘুম তো দূরে থাক। উষান যেই মিশনের দায়িত্ব পেয়েছে সেই মিশনে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি এবং একটা টিম গঠন করতে হয়েছে তাকে। টিমকে প্রতি মুহূর্ত সবকিছু সম্পর্কে জ্ঞান দেয়া, কিভাবে কি করতে হবে তা সম্পর্ক বিশদ বর্ণনার সাথে মিশনে কিভাবে সফল হওয়া যায় পূর্ণরূপে তার পরিকল্পনা তৈরি। সব মিলিয়ে শ্বাস ফেলার সুযোগটুকু তার নেই আপাতত। মীরার সাথে উষানের কথা হয় না বেশ কয়েকদিন। উষান সুযোগ পাচ্ছে না ফোন দেয়ার। মীরাও ফোন দিচ্ছে না। একবার যা দিয়েছিল সেই ফোন কল রিসিভ করতে পারেনি সে। তারপর হতেই মীরা তাকে আর কল দেয় না। উষান ভেবেই নিয়েছে মেয়েটা নিশ্চিত অভিমানে গাল ফুলিয়ে রয়েছে। স্যার, আপনার গাড়ি বের করেছি। উষান ল্যাপটপ হতে তার তীক্ষ্ণ দৃষ্টিপাত সরাল। সামনে দাঁড়ানো অল্প বয়স্ক তরুণ যুবক। সে মূলত এখানকার পরিচ্ছন্ন কর্মী এবং সিকিউরিটি গার্ড। নাম তুরান। বয়স খুবই কম। যাও, আসছি আমি। প্রত্যুত্তর শ্রবণ করা মাত্র তুরান সালাম দিয়ে প্রস্থান করল শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে। উষান উঠে দাঁড়ায়। আজ তাকে নিজের ফ্ল্যাটে ফিরতে হবে। গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য বাসায় রাখা, যা এই মুহূর্তে প্রয়োজন তার। তথ্যভর্তি ফাইলটা দিগন্তকে আনতে বলেছিল উষান। কিন্তু এই দিগন্ত একবার ফোন তুলে হ্যাঁ স্যার, আনছি স্যার বলা শেষে ফোন সেই যে কাটল। বর্তমানে 3 ঘন্টা পেরিয়ে গেছে, দিগন্ত আসেনি। উষানের ফোনও ধরেনি। দিগন্তের এমন হেয়ালিপনায় উষান ক্ষুব্ধ ভীষণ। ছেলেটা গেল কোথায়? তাকে কিছু না বলে এভাবে হুট করে গায়েব হওয়ার মানেটা কি? আশ্চর্য। মাত্রাতিরিক্ত বিরক্তি, একরাশ রুস্থতা নিয়ে নিজের ফ্ল্যাটে পৌঁছাতে উষানের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগল। কাঙ্ক্ষিত পৌঁছাতেই লম্বা লম্বা পা ফেলে সে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্য চলল। বহুদিন আসা হয়নি তার এখানে। ঢাকায় আসার পর সে উমাইশার সাথেই থাকত। উষান ঠিক করল এ মাসেই ফ্ল্যাটটা ছেড়ে দিবে। অযথা তাকে মোটা অঙ্কের ভাড়া দিতে হচ্ছে প্রতি মাসে। ফ্ল্যাটের সামনে এসে উষান বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। গড়বড়, ঝট পেকেছে বিশাল। তার ফ্ল্যাটের দরজা উন্মুক্ত। নবের লক ভাঙা। কোমরের কাছে গুজে রাখা পিস্তলটা আলগোছে হাতে নিয়ে ভেতরে প্রবেশ করল উষান।
ফ্ল্যাটে পুরোদস্তুর মৌনতার বিস্তার। আধার লেপ্টে আছে চারিপাশে। গুমোট পুরো ফ্ল্যাট। দক্ষিণ দিকের উন্মুক্ত কপাট দিয়ে বাতাস আসছে। সতেজ বাতাস। সাই সাই শব্দ তুলছে প্রাণবন্ত অনিল। অনিলে বইছে পোড়া গন্ধ। কোনো কাঠ অথবা পাতা পোড়ানোর গন্ধ না, পোড়া লাশের গন্ধ। উষানের মস্তিষ্ক সচেতন হল তুমুল। তার স্নায়ুকোষ উদ্গ্রীব হয় জানতে, আবার কার প্রাণ ঝরল। উষান খেয়াল করল পোড়া লাশের গন্ধটা তার শয়নকক্ষ হতে ভেসে আসছে। উষান নিঃশব্দে এগোল সেদিকটায়। শয়নকক্ষে প্রবেশ করতেই আচানক সশব্দে দরজা বন্ধ হয়ে যায় কামরার। তৎক্ষণাৎ কামরায় থাকা লাইটের সুইচ অন করে কেউ। আধারে বিলীন কক্ষে রশ্মির উৎপত্তি হওয়ার পর উষানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মেঝেতে পড়ে থাকা দিগন্তের পোড়া লাশের পানে। দিগন্তের পুরো দেহ ঝলসানো, শুধুমাত্র মুখশ্রী বাদে, যার দরুন দিগন্তকে চিনতে বেগ পেতে হয়নি উষানের। শান্ত দৃষ্টিপাতে দিগন্তের প্রাণহীন দেহ পরখ করে সম্মুখে তাকাল। এরিক বসে, পায়ের ওপর পা তুলে। তার পাশে দাঁড়িয়ে চারজন রাইফেল হাতে। এরিক বিদ্রূপ হেসে বলল, বুকে লাগল লাশ দেখে? উষান তখনও শান্ত। নেত্রযুগলে কোনো অস্থিরতা নেই, রাগ নেই, নেই কোনো তারা। অতীব শীতল গলায় সে প্রশ্ন ছুড়ল, মেরেছিস কেন ওকে? জানিস না কেন মেরেছি? তুই আমার তুর্সিকে জেলে পাঠিয়েছিস। ওকে অযথা শাস্তি দিয়েছিস। অযথা? তুর্সি মীরাকে মারতে এসেছিল। স্পষ্টত প্রমাণ আছে। আদালতে ও দোষী সাব্যস্ত হয়েছে। শাস্তি পেয়েছে। এখানে দিগন্তের কি দোষ? কাপুরুষের মতো ওর প্রাণ কেন নিলি? এরিক দাঁত কিরমির করে উঠে দাঁড়াল। পারে না সে এখনই মেরে ফেলে উষানকে, ভীষণ কষ্ট দিয়ে। মীরার ব্রেইন স্ট্রোক করার পিছনে তুর্সির হাত আছে। সহজ ভাষায় তুর্সি ইচ্ছাবশত মীরাকে অসুস্থ অবস্থায় মানসিক চাপসহ আঘাত করেছে, যার ফলস্বরূপ মীরা তৎক্ষণাৎ ব্রেইন স্ট্রোক করে বসে। তারপর কোমা। উষান ভাবেনি তুর্সি এমনটা করতে পারে। তার ধ্যান ছিল না তুর্সির প্রতি। তবে সেদিন পার হওয়ার কয়েকদিন পর মীরা যেই আইসিইউতে অ্যাডমিট ছিল সেই আইসিইউ কক্ষে সিসি ক্যামেরা ছিল। সেখান থেকেই যাবতীয় সব প্রমাণ পেয়েছে সে। মীরার ব্যাপারটা শুধুমাত্র তুর্সির দ্বারা সংঘটিত বাকিদের ওপর আক্রমণ করার চিন্তাটা আসলে রাহনুমাই করেছে। পূর্ণ ঘটনা জানার পর উষান সেখানকার থানায় মামলা করে। মামলা চলে বেশ কয়েক মাস। অবশেষে কোর্টে সকল প্রমাণ সাপেক্ষে তুর্সির শাস্তি হয় 12 বছরের জেল। এই সম্পূর্ণ বিষয়টি উষান সবার থেকে গোপন রেখেছে। কাউকে জানায়নি, জানতে দেয়নি। তুই তুর্সিকে ইচ্ছে করে জেলে পাঠিয়েছিস। ইচ্ছে করে। এই দিগন্ত আমার তুর্সিকে ধরে নিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছিল, তাই ওকে পুড়িয়ে মেরেছি। তোকে তো মারব টুকরো টুকরো করে কেটে। উষান গলায় শব্দ করে হেসে ফেলল, যেন সে কোনো কৌতুক শ্রবণ করেছে সবেমাত্র। হাস্যরত অবস্থায় সে জিজ্ঞেস করল, আচ্ছা, দারুণ তো। আমাকে টুকরো টুকরো করে কাটবি তুই? তোর মতো কাপুরুষ? ভীতু? বাহ! এরিক উষানের পায়ে লাথি মারল।
উষান নড়ল না একটুও। নিজের স্থানে সে অটল। ওষ্ঠাধর কোণে তার তেরোছা হাসি। এরিক রাগে ফুঁসতে ফুঁসতে শুধাল, তোর মতো কুত্তাকে ধরব আমি? এই এরিক ইহরাম? হা, তোকে মারবে এরা। মোটাসোটা চারটে পুরুষের দিকে ইঙ্গিত করল এরিক। উষান সোজাসুজি দৃষ্টি ফেলল এবার সেই চারটে দানবীয় মানবের প্রতি। আকার আকৃতিতে এক একজন বিশাল। দেখে মনে হবে কাবুলের সেই দানবীয় লম্বা চওড়া পুরুষ। উষান গাল চুলকাল। বলল, তোরা মারবি আমাকে? ফাইন। কত টাকা দিল এই এরিক আমায় মারতে? চারজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। শেষে সত্য কথাটাই বলে ফেলল, 10 লাখ। তৎক্ষণাৎ মুখশ্রী বেজায় বিরক্তি, একরাশ তিক্ততা নিয়ে কুচকাল উষান। মুখশ্রীতে তার অসন্তুষ্টতা। বিরক্ত গলায় শুধাল, আমাকে মারার জন্য এত কম রেট? উপস্থিত চারজনকে সূক্ষ্ম নজরে অবলোকন করল উষান। অতঃপর নীরবতা বিরাজ ফ্ল্যাটটায় ছোট্ট খাটো বিস্ফোরণ ঘটাল। লুকিয়ে রাখা পিস্তলটা হাতে নিয়ে পিঠ থেকে দুজনকে গুলি করল। আচানক গুলি বর্ষণে প্রথম কেউ কিছুই বুঝল না। যখন বুঝল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। লহমায় চারটে তাগড়াই পুরুষের প্রাণহীন দেহ পড়ে রইল মেঝেতে। এরিক বিস্মিত। উষান এরিকের হতভম্ব মুখশ্রী দেখে হাসল কতক্ষণ। তুই কি ভেবেছিস তোকে মারার জন্য আমি মাত্র 4 জন এনেছি? হু, পিছে দেখ। উপস্থিত হল আরও 5 জন। উষান ভ্রুকুটি একত্র করল বিরক্তিতে। তাকে ফিরে যেতে হবে যত দ্রুত সম্ভব। আর এই এরিক গর্দভটার এখনই কাহিনী শুরু করতে হল? উষান বিরক্তিমাখা কণ্ঠে শুধাল, শুধু শুধু নিজের টাকা ওয়েস্ট করছিস ভাই। এই 5 জনকে মারতে আমার 5 মিনিটও লাগবে না। কলিং বেলের তীক্ষ্ণ শব্দ। সজাগ, সচেতন হল এরিক। উষানের মনটা তখন খচখচ করছে। কে এলো? তাও এ সময়ে। মনে মনে সে দোয়া করল যেন আপনজন না হয়। তাহলে তাকে ফুটবল হয়ে পড়তে হবে। এরিক সুযোগ বুঝে দেখা যাবে আক্রমণ করে বসেছে। 2-3 বার উষানের ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে থামল মীরা। অপেক্ষায় রইল কখন উষান দরজা খুলবে। আজই ঢাকা ফিরেছে সে। একটু আগে ফিরেই সে তীব্রর থেকে উষানের খবরাখবর নিয়েছে। যখন জানতে পারল উষান তার ফ্ল্যাটে, তখন বিন্দুমাত্র সময় অপচয় না করে সে দ্রুত পদে এসে পৌঁছাল এখানে। তার মনের অন্দরমহল উচাটন হয়ে। আচ্ছা, উষান যখন তাকে প্রথম দর্শন করবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে? মীরা ধৈর্যহারা হয়। পরপর 2 বার বেল বাজায় পুনরায়। আশ্চর্য তো, উষান কেন এত দেরি করছে দরজা খুলতে? লোকটা কি ঘুমে? উষানের মাথার পিছে এরিক পিস্তল ধরে। হেলে দুলে আলসেমি নিয়ে হাঁটছে উষান। এরিক বার কয়েক ধমকেছিল উষানকে এতটা আস্তে হাঁটার জন্য। কিন্তু উষান তো উষানই। সে কি কারো কথা শোনে? কিছুটা দ্বিধা, কিছুটা আতঙ্ক সহিত উষান সদর দরজা খুলল। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হল তার মীরার হাস্যজল মুখশ্রী। কণ্ঠের খাদ নামিয়ে সে বলল, মীরা। মীরা জড়িয়ে ধরতে নিচ্ছিল উষানকে। তবে তা সম্ভব হয় না।
তার হাস্যজল মুখশ্রী অমাবস্যার আধারে ছেয়ে যায় লহমায় যখন সে উষানের পেছনের দৃশ্য দর্শন করল। হতবুদ্ধি হারিয়ে পল্লব ঝাপটাল কয়েকবার মীরা। প্রতিক্রিয়া দেখানোর পূর্বে উষান যখন মীরাকে ধাক্কা দিয়ে ফেলে দরজা আটকে দেয়ার ফন্দি আটছিল তখনই এরিক মীরার হাত ধরে হেঁচকা টানে মীরাকে ছিটকে ফেলে মেঝেতে। শব্দ করে দরজা লাগিয়ে দেয় চটজলদি। কণ্ঠ দিয়ে অস্ফুটে আর্তনাদ করল মীরা আঘাত পেয়ে। হাতে লেগেছে তার। এতটা জোরে ছুঁড়ে মারার কারণে। উষান ঝটপট এগোল মীরার নিকট। মীরাকে তুলে নিজের কোলে বসিয়ে শুধাল। লেগেছে কোথাও? এরিক উষানের মুখশ্রীর অস্থিরতা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল। পরপর সে হাসল। উদ্ভট হাসি। এই তো। সে পেয়ে গেছে উষানের দুর্বলতাকে। আর কি চাই তার? কামরা জুড়ে পিনপন নীরবতা। দূর দূরান্ত হতে ভেসে আসা যানবাহনের শব্দ ব্যতীত ফ্ল্যাটটায় আর কোনো শব্দ নেই। মীরা মেঝেতে বসেছিল এতক্ষণ। উষানের চক্ষু ইশারা পেয়ে চটজলদি উঠে দাঁড়াল। উষান অন্যত্রে দাঁড়িয়ে। তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। মুখের ভেতর রুমাল ঢোকানো। চেঁচানোর বিন্দুমাত্র সুযোগ রাখা যাবে না বলে এরই কেমনটা করেছে। মীরা ডান হাত জখম হয়েছে। ছিলে গিয়ে রক্ত পড়ছে। সে আশপাশ তাকাল। তার অস্থির দৃষ্টি গিয়ে নিবন্ধ হল শয়নকক্ষে। শয়নকক্ষের মেঝেতে পড়ে থাকা দিগন্তের লাশ দর্শন মাত্র মীরা প্রায় লাফিয়ে উঠল। কাপা কণ্ঠে অস্ফুট স্বরে বলল, দিগন্ত। এরিক এগিয়ে আসল। হেলতে দুলতে উষানের কপি করে। দুই পকেটে হাত পুরে বলে উঠল, মেরে ফেলেছি। পুড়িয়ে মেরেছি আগুনে। ভাবছি তোমাকে ওভাবে মারব। কি বলো? নাকি অন্য কোনোভাবে মরতে চাও? মীরা স্থিরচিত্তে তাকাল। জমাট গলায় শুধাল, আপনি কে? এমন কেন করছেন? আকাশসম বিরক্তি সহিত এরিক মুখশ্রী কুঁচকে নিল। তার চোখে মুখে দারুণ বিরক্তি। কণ্ঠে বিরক্তি মাখিয়ে বলল, এতবার একই কথা রিপিট করতে পারব না। একে ধরত। আগে উষানের প্রাণ ভোমরাকে সুন্দর করে মেরে নেটওয়ার্কে বাহিরে পাঠাই। মীরা হতবিহব্বল চোখে চাইল। উষানের পানে দৃষ্টি ফেলতেই উষান তাকে নেত্র ইশারায় কিছু বলল। মীরা বুঝতে পারল তা। শুকিয়ে চৌচির হওয়া গলায় সিক্ততা প্রদানের জন্য পরাপর ৩-৪টা ঢোক গিলল সে। দুজন লোক যখন তাকে ধরার জন্য আসছিল তখন মীরা উপস্থিত ৫টি মানুষের চক্ষু অগোচরে নিজের হিজাবের লম্বা লম্বা পিনগুলো খুলে হাতে নিল। পিনগুলো বেশ বড়। দুজন ব্যক্তি এগিয়ে আসা দেখে উষান তার হাতের রশিগুলো সম্পূর্ণরূপে খুলল। প্রায় অনেকক্ষণ যাবৎ পিছন হতে তার ছুরিটা দিয়ে অল্প অল্প করে রশি কাটছিল সে। অবশেষে কাটা শেষ। তার দুহাত বর্তমানে মুক্ত। মীরার পেছনে হতে দুজন এগিয়ে আসার পরপরই মীরা সামনে ঘুরে থাকা অবস্থায় হাতের ডগায় সূক্ষ্ম পিন দুটো নিয়ে হাত উল্টো করে দুজনের চোখের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ লোক দুটো আর্তনাদ উঠে। মেঝেতে পড়ে থাকা পিস্তল হাতে নিয়ে মীরা এবার গুলি ছুড়ে দিল। সেকেন্ডের মাঝে দুইজন মৃত্যুবরণ করে। মীরার হাত তখন কাঁপছে। ক্রমাগত, বিরতিহীনভাবে। উপস্থিত বাকি সকলে স্তব্ধ। তারা ভাবতে পারেনি মীরা এমনটা করতে পারবে।
উষান উঠে দাঁড়িয়ে বাকি তিনজনের মাঝে দুজনকে গুলি ছুঁড়ে মারে। গুলি দুটো সঠিক নিশানা অনুসারে গিয়ে লাগে সেই দুজনের মাথার মাঝখান বরাবর। বাকি রইল একজন। সে এগোচ্ছিল মীরার প্রতি। মীরা অপ্রতিভ চোখে চেয়ে নিচে পড়ে থাকা পিস্তল পল্লব ফেলার পূর্বেই হাতে তুলে গুলি ছুঁড়ে পঞ্চম জনের দিকে। অতঃপর আরও একটি এবং অবশিষ্ট সেইজন তার প্রাণহীন দেহ নিয়ে মেঝেতে আছড়ে পড়ে। এরিক নির্বাক ভূমিকায় সবকিছু দেখছিল এতক্ষণ যাবৎ। মস্তিষ্ক তার শিথিল হয়ে পরপর সে সজাগ হল। তাকে কিছু একটা করতে হবে, নয়তো মৃত্যু নিশ্চিত। এরিক তার হাতের পিস্তলটা নিয়ে দৌড় লাগাল মীরার নিকট। মীরার পিছে গিয়ে মীরার মাথায় পিস্তল ঠেকাল। মুহূর্তেই সে তৈরি করে ফেলল একটি সিনেমাটিক পরিবেশ। উষান মীরার দিকে এগোতে নিয়ে থামল। এরিকের কাণ্ডজ্ঞান দেখে সে হেসে ফেলল। তোর মতো পুরুষের কাছে আসলে এটাই আশা করা যায়। সরাসরি পারলে আমার মুখোমুখি হ। উষানের কথা শ্রবণ মাত্রই এরিক রাগে ফেটে পড়ল। সে মীরার কাঁধ ঝাপটে ধরে উষানের বাম হাতে গুলি ছুড়ল। গুলিটা লাগল উষানের বাহুতে। মীরা চেঁচাল। তার নেত্রযুগল অস্থির চিত্তে উষানের পানে নিবন্ধ হল। ব্যাকুল কণ্ঠে শুধাল, আল্লাহ! উষান, তুমি ঠিক আছো? দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিয়ে উষান তাকাল সম্মুখে। মাথা উপর নিচে হেলিয়ে জানাল সে ঠিক আছে। কিন্তু মীরার মন মানল না। উষানের বাহু থেকে অনবরত রক্ত ঝরছে। মুখশ্রীতে তার যন্ত্রণার আঁচ। উষান নিজেকে সামলে নিল মুহূর্তে। আঘাতপ্রাপ্ত স্থান চেপে ধরে শটান হয়ে দাঁড়াল। কঠিন গলায় বলল, ওকে ছাড় এরিক। তোর সমস্যা আমার সাথে, ওর সাথে না। ওকে যেতে দে। সমস্যা আমার তোদের দুজনের সাথেই। ওকে তো পরে মারব ভাবছিলাম, আজ হুট করেই পাখি খাঁচার ধরা দিল। তুর্সির বর্তমান হাল ওর জন্য। ওকে আমি কি করে ছাড়ি? তুর্সি নামটা বিদ্যুৎস্পষ্টের ন্যায় মীরার মস্তিষ্কে বাড়ি খেল। তাহলে এতক্ষণ যাবৎ যা হচ্ছে তার মূল হোতা কি তুর্সি? মীরা সচেতন চাহনি মেলল পিছনে একবার। এরিক তৎক্ষণাৎ মীরার ঘাড়ে গুঁতো দেয় পিস্তল দিয়ে। মীরা ফের সম্মুখে দৃষ্টিপাত আবদ্ধ করে। খুবই সন্তর্পণে পরিহিত পোশাকের নিচে গুজে রাখা উষানের দেওয়া ছোট্ট ছুরিটা সে বের করে নেয়। আস্তে ধীরে, এরিককে বুঝতে না দিয়ে। উষান বেসামাল চাহনি নিক্ষেপ করে রয়েছে। মীরা ঠিক কি করতে চাচ্ছে তা হয়তো সে বুঝতে পারল। চট করে দৃষ্টি সরাল। মীরা ততক্ষণে হাতের ছুরিটা হাত পিছে নিয়ে কায়দা করে এরিকের পেটে ঢুকিয়ে দিয়েছে। এরিক হাতের পিস্তলটা মাটিতে ফেলে আর্তনাদ করে পিছু সরল। পেট দিয়ে তার গলগল করে রক্তিম তরল পদার্থ দেহের বাহিরে বের হচ্ছে। উষান দৌড়ে গেল এরিকের নিকটবর্তী। হাতে থাকা নিজস্ব পিস্তলটা দিয়ে এবার দুটো গুলি ছুড়ে দিল এরিকের বক্ষস্থলে। তৃতীয় গুলি ছুড়ল মাথা বরাবর, মাঝখানটায়। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির ইতি হল সে লহমাতেই। তোমার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে। মীরার উদ্গ্রীবতা দেখে উষান ম্লান হাসল। তার বাহুতে এখন তেমন একটা ব্যথা অনুভূত হচ্ছে না। উষান হাত বাড়িয়ে মীরার গাল স্পর্শ করল। মীরা কাঁপছে তখন। কাঁপাকাঁপির কারণটা উষানের জানা আছে।
মোলায়েম কণ্ঠে সে শুধাল, ঠিক আছো তুমি? ভয় লাগছে? মীরা ফ্যালফ্যাল করে তাকালো, প্রশ্ন করল, ভয় কেন লাগবে? উহু, বাদ দাও। ছুরিটা রেখেছিলে কাছে? আমি তো ভেবেছিলাম ফেলে দিয়েছ। ফেলেই দিতে চাইছিলাম, পরে মনে হলো রেখে দেই। ভালো করেছ। আজ কেমন দারুণ কাজে লাগলো দেখলে না? আমার কথা তো শোনো না, বদমাশ। উষানকে টেনে মীরা একটা কামরায় নিয়ে গেল। সে এগোলো কারবারের কাছে। এখানে ফার্স্ট এইড বক্স আছে। মীরা জানত তা। ফার্স্ট এইড বক্স এনে মীরা উষানকে উদ্দেশ্য করে বলল, শার্ট খুলো তো, ড্রেসিং করতে হবে। উষান বিনাবাক্যে তাই করল। শুয়ে ছিল সে। উঠে বসে শার্ট খুলে ফেলল। ইউনিফর্ম পরা ছিল সে। নষ্ট হয়ে গিয়েছে তার ইউনিফর্মটা রক্ত মেখে। প্রথমবার উষানকে মীরা বোধহয় শার্টলেস অবস্থায় দেখল। মীরার উচিত এখন লজ্জা পাওয়া, চরম লজ্জা। কিন্তু সে পেল না। স্থিরচিত্তে কাপাটে হাতে রক্ত পরিষ্কার করছিল। ড্রেসিং শেষে ব্যান্ডেজ করতে নিবে তৎক্ষণাৎ উষান বলল, ব্যান্ডেজ করো না, গুলি ভেতরে রয়ে গেছে, বের করতে হবে। মীরাকে এই মুহূর্তে ভীষণ অসহায় রূপে দেখা গেল। তার পক্ষে কিছুতেই মাংস খুঁচে গুলি বের করা তো আর সম্ভব না। কিছুতেই না। সে ধরা গলায় বলল, চলো হসপিটালে যাই। আমার পক্ষে গুলি বের করা সম্ভব না। দ্রুত ওঠো। আলসেমি নিয়ে উষান উঠে বসল। মুখশ্রীতে তার বিরক্তি মাখামাখি। ফার্স্ট এইড বক্স থেকে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে সে এগোলো ড্রেসিং টেবিলের দিকে। যেতে যেতে বলল, এটা আমি নিজেই করতে পারব। হসপিটালে যাওয়ার দরকার নেই। আরশিতে নিজের ক্ষতস্থানটা গভীর চোখে দেখল কতক্ষণ উষান। গুলিটা আটকে রয়েছে হাড্ডিতে। বের করতে বেশ বেগ পেতে হবে। সেই সার্জিক্যাল ছুরিটা হাতে নিল। খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে লাগল গুলিটাকে। মীরা তখন হাত পা অবশ হয়ে তার। লোকটা কি মানুষ? এভাবে গুলি বের করছে। ব্যথা পাচ্ছে না? উহু। চেহারা দেখে তো মনে হচ্ছে খুব মনোযোগ সহকারে সাধারণ কোনো কিছু করছে। যন্ত্রণার বিন্দুমাত্র আঁচ নেই মুখশ্রীতে। ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গুলি বের করা শেষে উষান ফিরে এলো নিজের আগের স্থানটায়। তুমি কি মানুষ? উষান দুর্বোধ্য হাসল, মোলায়েম কণ্ঠে শুধাল, না তো। আমি মানুষ না। আমি জিন, ভ্যাম্পায়ার অর সামথিং। তোমার আমাকে কোনটা মনে হয়? ফাজলামো করবে না। ফাজলামো কই করছি জান? টিপিক্যাল ওয়ার্ড ইউজ করবে না। উষান শব্দ করে হেসে ফেলল। ক্লান্ত দেহ এলিয়ে দিল তুলতুলে বিছানায়। মীরা এবার নরম হাতে ব্যান্ডেজ করে দিল। মীরাকে দেখতে দেখতে উষান জিজ্ঞেস করল, হঠাৎ আমাকে মানুষ মনে হলো না কেন তোমার? কিসের পরিপ্রেক্ষিতে এই কথা বললে? মীরা ব্যান্ডেজ করা শেষ করল। জবাব দিল, যেভাবে গুলি বের করছিলে। ব্যথা লাগেনি? উহু তো। না। হাসতে হাসতেই গম্ভীর হল উষান।
কেমন অন্যমনস্ক হল। ফের বলে উঠল, রাহনুমা আম্মুর চোখ দুটো ঠিক এভাবেই উঠিয়ে নিয়েছিল মীরা জানো। আহত দৃষ্টিতে তাকালো মীরা। উষানের অন্তঃস্থলে প্রতি ক্ষণে ঠিক কিরূপ প্রলয় বইয়ে যায় তা বুঝি সে আন্দাজ করতে পেরেছে। তার মাঝে মধ্যে শ্বাস রুখে আসে এই ভেবে, উষান আসলে কেমন আছে? আসলেই কি ভালো আছে? মীরার তো মনে হয় না তা। উষান রুমিসার কঠিন মৃত্যু দেখেছে নিজের আখিদ্বয় সম্মুখে। লোকটার কি ভালো থাকার কথা? স্থিরচিত্তে প্রশান্তি পাওয়ার কথা? উষান উঠে বসল। কাবার্ডে গিয়ে ইউনিফর্ম খোঁজা শুরু করল। কর্মস্থলে অন্য শার্ট পরে তো আর যাওয়া যায় না। কিন্তু তার ইউনিফর্ম নেই এখানে। সব উজানের বাসায়। তপ্তশ্বাস ফেলে বিরক্তিতে অধর জোড়া চয়ের ন্যায় করল সে। এরিকের জন্য তার আজকের পুরো দিনটাই মাটি। ঢাকায় এসেছ কেন? তোমাকে না বললাম চট্টগ্রাম যেতে? কেন কথা শুনো না মীরা? চলো, তোমাকে উজানের ফ্ল্যাটে দিয়ে আসি। কাল সকালেই ঢাকা ছাড়বে তুমি। কথার হেরফের যেন না হয়। মীরা নড়েচড়ে বসল। জেদ ধরে বলল, যাব না। কি করবে? মারবে? দরকার পড়লে তাই করব। চোরাবো ধরে মেয়ে। আওর চোখে উষানকে দেখে উঠে দাঁড়াল মীরা। কি পরিমাণে বদলোকটা ভাবা যায়। মীরা উষান ড্রয়িং রুমে আসতেই লাশগুলো দেখে মীরা কিয়ৎ কেঁপে উঠল। মনে পড়ল সে জীবনে প্রথমবারের মতো মানুষ মেরেছে। বিনা দ্বিধায়। মীরাকে থামতে দেখে, অন্যমনস্ক হয়ে মনমরা হতে দেখে উষান বিষয়টা ধরতে পারল। সে মীরার নিকট এগিয়ে মোলায়েম কণ্ঠে বলল, রিল্যাক্স মীরা। ওরা খারাপ মানুষ। খারাপ মানুষকে মারা কোনো গুনাহের কাজ না। কোনো দোষেরও কাজ না। মাইন্ড ফ্রি করো। দেখি তাকাও আমার দিকে। এই মেয়ে। মীরা তাকালো। নেত্রপল্লব ফেলছে সে বারংবার। কোনো মতে নিজেকে সামলে বলল, ওদের লাশ কি করবেন? আমি কিছুই করব না। উজানকে আসতে বলেছি মেসেজ করে। ও দেখবে বাকিটা। আর ওদের মেরে ফেলার উপযুক্ত কারণ আমি হেডকোয়ার্টারে দেখিয়ে দিব, যদিও প্রয়োজন হবে বলে মনে হয় না। এখন চলো। আমার লেট হচ্ছে। যাত্রাপথে এরিকের এরূপ আচানক হামলা করার কারণটা উষান মীরাকে খুলে বলল। কায়দা করে, চতুরতার সাথে এড়িয়ে গেল সে তুর্সি কেন মীরাকে মারতে চেয়েছে সেই ব্যাপারটা। মীরাও তেমন ধ্যান দিল না। সে ভাবছে অন্য কিছু। হঠাৎ করেই নিজে খুন করার ব্যাপারটা তার মাথায় ঝেঁকে বসেছে পাকাপোক্তভাবে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই মীরা হুঁশে আসল। নেমে যেতে গেলে উষানের পেছনে হতে বাধা প্রদানে সে থামল। পিছন ফিরে বলল, কি হয়েছে? জবাব দিল না উষান। সে মীরাকে কাছে টেনে কপালে অধর ছোঁয়াল। পরপর মীরাকে তাড়া দিয়ে গাড়ি থেকে বের করে একটানে মীরার দৃষ্টিসীমার বাহিরে চলে গেল। মীরা সেদিকে তাকিয়ে রইল কতক্ষণ। একরাশ ত্রোপাকে মনের অন্দরমহলে পুড়ে নিয়ে সে ফিরে চলল। চলবে।